নমস্কার, আমি ডক্টর সঞ্জীবন ঘোষ। আমি নেওটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার হসপিটালের কনসালটেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আজকে আমার সাথে উপস্থিত হয়েছেন ডক্টর অরিত্র মুখার্জি। নমস্কার। উনিও নেওটিয়া ভাগীরথী হসপিটালের কনসালটেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং ফিটাল কার্ডিওলজিস্ট। আজকে আমরা নিওনেটাল কার্ডিওলজি নিয়ে কিছু আলোচনা করব। ডক্টর অরিত্র মুখার্জি, আপনাকে আমার প্রথম প্রশ্ন, মানে আমাদের এই নিওনেটাল কার্ডিওলজি পার্টিকুলারলি কি কি কন্ডিশন হার্টে এরকম হয় যেগুলো ইমার্জেন্সি আকারে প্রেজেন্ট করে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, নমস্কার। তো অবশ্যই এখন সেপ্টেম্বর মাস, পুজো আসতে চলেছে। এর মধ্যে আমরা এরকম একটা গুরুগম্ভীর জিনিস নিয়ে আলোচনা না করলেই হতো। যাই হোক, তাও যেহেতু প্রশ্নটা ডক্টর সঞ্জীবন করেছেন, আমি একটু ব্রিফলি জানাই। তো নিওনেট মানে হলো সদ্যজাত শিশু। তো নিওনেটাল কার্ডিওলজি বলতে আমরা যেটা মিন করি, যে সকল সদ্যজাত বাচ্চা বা শিশু হৃদরোগ বা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মাচ্ছে, রাইট? তো আনুমানিক 1% বাচ্চা মেজর কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে জন্মায়। তার মধ্যে আমরা জানি যে অলমোস্ট 25 to 30%, 30% বাচ্চা ক্রিটিক্যাল হার্ট ডিজিজ নিয়ে জন্মায়। তো এই ধরনের হার্ট ডিজিজগুলোকে আমাদের খুব আর্লি পিক আপও করতে হয় এবং এদেরকে খুব আর্লি ট্রিটমেন্টও করতে হয়। তো সেইগুলোকেই আমরা, যখন আমরা বলি নিওনেটাল কার্ডিওলজি, আমরা সেই ধরনের হার্ট ডিজিজগুলো নিয়েই মেনলি কথা বলছি। এছাড়াও অফকোর্স কিছু অ্যাকোয়ার্ড প্রবলেম থাকে, যেমন জন্মগত হার্টের কার্যক্ষমতার দুর্বলতা, মানে কনজেনিটাল কার্ডিওমায়োপ্যাথি বা অ্যারিথমিয়া, হার্টের যে রিদম আছে সেখানে কোনো ধরনের ডিসরিদমিয়া। তো এগুলো সবই আমাদের নিওনেটাল কার্ডিওলজির আন্ডারে পড়ে। আচ্ছা, বেশ কিছুটা বোঝা গেল যে মানে আমরা নিওনেটাল কার্ডিওলজি বলতে কি বুঝছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন যে আপনারা যে ক্রিটিক্যাল রোগগুলো নিয়ে আমরা বলছি যে 20 to 30%, 25 to 30% কন্ডিশনসগুলি বেশ ক্রিটিক্যাল হয়, তো এই যে রোগগুলি নিয়ে আমরা আলোচনা করছি এগুলোকে আমরা চিহ্নিতকরণ করব কি করে বা ডায়াগনোসিস করব কি করে? তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন ডক্টর সঞ্জীবন। তো সবার আগে যেটা বুঝতে হবে, there is an entity called fetal echocardiography. এই ফিটাল ইকোকার্ডিওগ্রাফিটা কি? এটি একটি গর্ভস্থ মায়ের পেটে যে শিশুটি আছে, যে ফিটাসটি আছে, তার সেই ফিটাসের একটা ইকোকার্ডিওগ্রাফি। ইউজুয়ালি আমরা জানি যে অ্যানোমালি স্ক্যান বলে একটি টেস্ট হয় অ্যারাউন্ড 5-6 মাসে, যেখানে বেবির শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো স্ক্রিন করা হয় ফর এনি কনজেনিটাল ডিফেক্ট। তো হার্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যত রকমের মেজর হার্ট ডিফেক্ট হয় শারীরিক বা কনজেনিটাল, তার মধ্যে কার্ডিয়াক ডিফেক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড মোস্ট কমন। তো সেক্ষেত্রে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হলো এমন একটা টুল যেখানে আমরা প্রিনেটালি এই ধরনের রোগ ডায়াগনোস করে নিতে পারছি। আনফর্চুনেটলি আমাদের দেশে এখনো একটা বৃহৎ সংখ্যক পেশেন্ট, তাদের ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হয় না বা তারা এসে পৌঁছতে পারে না ফর ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, এবং সেক্ষেত্রে তাদের জন্মানোর পরে সিমটমসের মাধ্যমে, তাদের নিওনেটের সমস্যার মাধ্যমে ডায়াগনোসিসটা হয়, বা পিডিয়াট্রিশিয়ান বা নিওনেটোলজিস্ট রেফার করেন আমাদের কাছে যে একটা 1 দিন বয়সী বাচ্চা হঠাৎ করে নীল হয়ে যাচ্ছে। তো এইটা মাথায় রাখতে হবে যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে যাদের ডায়াগনোসিস হলো না, তাদের ক্ষেত্রে আমাদেরকে বাচ্চা জন্মানোর পরে যদি কোনো সন্দেহ হয় যে ট্রিটিং ফিজিশিয়ানের, বাচ্চা নীল হয়ে যাচ্ছে বা অক্সিজেনের মাত্রা মেনটেন করছে না, তাদের ক্ষেত্রে আমাদের ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমেই ইমিডিয়েট ডায়াগনোসিস করতে হয়। এবং কিছু কন্ডিশন আছে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময়ই আমরা ডিল করছি, যেটাকে আমরা বলি ডাক ডিপেন্ডেন্ট লিশন। মানে এক শরীর আর ফুসফুসের মহাধমনির মধ্যে একটা কানেকশন থাকে, যার মাধ্যমে এই কিছু বাচ্চা বেঁচে থাকে। তো সেই ধরনের ডাক ডিপেন্ডেন্ট লিশন কিন্তু একদম ক্রিটিক্যাল নিওনেটাল হার্ট ডিজিজ, যেগুলো কিন্তু 1-2 দিনের মধ্যে একটা কার্ডিয়াক সেন্টারে না গেলে সেই ধরনের বাচ্চা কিন্তু সার্ভাইভ ইউজুয়ালি করে না। একদম। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে মেনলি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি তো ডেফিনেটলি একটা ডায়াগনস্টিক মোড,
যখন ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে না, আমরা যদি রেফারেল পাই, যেটা আমরা প্রত্যেকদিনই করি, একটা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা মোটামুটি সার্টেনলি রোগটাকে অন্তত চিহ্নিতকরণ করতে পারি। একদম এক্স্যাক্ট। আচ্ছা, ধরুন আমরা রোগটাকে চিহ্নিতকরণ করলাম, তারপরে আমাদের ট্রিটমেন্ট অপশনস কি কি আসে? মানে এগুলো কি সব ক্ষেত্রেই ওপেন হার্ট সার্জারি, না কখনো কখনো আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করে বাচ্চাকে কিছুটা বড় করতে পারি, নাকি কোনো কোনো ক্ষেত্রে আমাদের ট্রান্সক্যাথেটার বা পারকিউটেনিয়াস কোনো ইন্টারভেনশনের স্কোপ আছে? এই ব্যাপারটা যদি আপনি একটু হাইলাইট করেন। হ্যাঁ, অবশ্যই। এগেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা ডিপেন্ড করে আন্ডারলাইং হার্ট প্রবলেমটার উপর সম্পূর্ণভাবে। তো কিছু হার্ট ডিফেক্টস আছে, যেমন ধরুন সামথিং লাইক পালমারি স্টেনোসিস, ক্রিটিক্যাল পালমারি স্টেনোসিস, ক্রিটিক্যাল এওটিক স্টেনোসিস, যেখানে কিনা ফুসফুসের ধমনী বা এওটা বা শরীরের মহাধমনী, তার গোড়ায় যে ভ্যালভটা আছে সেটা প্রচণ্ডভাবে টাইট, এতটাই টাইট যে রক্তের যাত্রাপথে একটা চূড়ান্ত পরিমাণ বাধা তৈরি হচ্ছে। তো এই ধরনের নিওনেটাল প্রেজেন্টেশন অনেক সময় হার্টের কার্যক্ষমতা কমে যায়। তো একটা 10 দিনের বাচ্চা অনেক সময় আমাদের কাছে সিভিয়ার হার্ট ফেলিয়ার, সিভিয়ার ডিসফাংশন বা হার্টের কার্যক্ষমতা প্রায় 10-15% নেমে এসছে, এই অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করে। তো এই ধরনের অবস্ট্রাকটিভ লিশনে কিন্তু আমরা সম্পূর্ণভাবে একটা মাইক্রো সার্জারি বা বেলুন সার্জারির মাধ্যমে এদেরকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। তো এটা একটা গ্রুপ গেল। ঠিক একইভাবে আর একটা গ্রুপ আছে যাদের কিন্তু আর্লি স্টেজে নিওনেটাল সার্জারি ইজ দ্য অনলি অপশন। যেমন ধরুন টিজিএ, শরীরের আর ফুসফুসের মহাধমনী সঠিক ভেন্ট্রিকেল বা সঠিক জায়গা থেকে না উঠে উল্টো সাইড থেকে উঠছে, সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে সেটা ঠিক করতে হয়। তো আর একটা কন্ডিশন আছে টিএপিভিসি। তো এই ধরনের বেশ কিছু কন্ডিশন আছে যেখানে কিনা আমাদের ডাইরেক্টলি নিওনেটাল এজেই সার্জারিতে নিয়ে যেতে হয়। ফাইনালি বেশ কিছু প্রসিডিওর আছে আমাদের নিউবর্ন পিরিয়ডে যেগুলো কিনা প্যালিয়েটিভ, মানে আমি ইনিশিয়াল স্টেজে একটা মাইক্রো সার্জারি বা 1 কি 2 দিন বা 3 দিন বয়সে, ধরুন আমি একটু আগেই বলছিলাম ডাক ডিপেন্ডেন্ট লিশন, মানে পিডি এর মাধ্যমে বাচ্চাটি সার্ভাইভ করছে, তো তার হয়তো ফাইনাল স্টেজ বা সেকেন্ড স্টেজ সার্জারিটা বা কমপ্লিট রিপেয়ারটা করা সম্ভব অনলি আফটার 6 মান্থস অর 1 ইয়ার। কিন্তু 1 বছর ধরে আমি ওই পিডিএটার ওপর সে বেঁচে কি করে থাকবে? তো ততদিন অবধি তাকে ওই পিডিএর মাধ্যমে একটা পিডিএর মধ্যে আমরা একটা স্টেন্ট করে ওকে প্যালিয়েট করি। সো যেগুলো মাইক্রো সার্জারির মাধ্যমে বা ক্যাথ ল্যাব প্রসিডিওরের মাধ্যমে আমরা বেশ কিছু নিওনেটাল প্রসিডিওর যেমন ঠিকও করতে পারি, ট্রিটও করতে পারি, বেশ কিছু পেশেন্টকে আমরা বেবি সদ্যজাত নিউবর্নকে আমরা প্যালিয়েটও করতে পারি। আবার অফকোর্স দেয়ার আর সাম ডিজিজেস যেখানে কিনা আমাকে সম্পূর্ণভাবে সার্জনের কাছে রেফার করে দিতে হয়। ওকে, বোঝা গেল। কিছুদিন ধরে একটা টপিক আমরা অনেক ক্ষেত্রে শুনছি, যেটা হচ্ছে প্রিটার্ম পিডিএ। আপনি যেমন বললেন পিডিএ একটা হার্টের নর্মাল স্ট্রাকচার, সমস্ত বাচ্চা ওটাকে নিয়ে জন্মায়। তো আপনি যদি প্রিটার্ম পিডিএর ব্যাপারটাকে একটু হাইলাইট করেন এবং প্রিটার্ম পিডিএ থাকলে তার কি চিকিৎসা করা উচিত সেই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু ব্রিফলি বলেন। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের দেশে কিন্তু আজকে নিওনেটাল কেয়ার অসম্ভবভাবে এগিয়ে গেছে, মানে আজ থেকে এনআইসিইউ কেয়ার আমাদের খুব দক্ষ পিডিয়াট্রিশিয়ান এবং নিওনেটোলজিস্ট কন্টিনিউয়াসলি তাদের সঙ্গে আমরা কাজ করি, যারা কিনা এখন আপনার 500, 600, 700 গ্রামের 800 গ্রামের বেবিদেরও রুটিনলি সার্ভাইভ করাতে পারছেন থ্রু অ্যাডভান্সমেন্ট ইন নিওনেটাল কেয়ার। তো এই ধরনের প্রিটার্ম বেবিজে যারা কিনা 7 মাসে 6.5 মাসে জন্মে গেছে, তাদের হয়তো আজ থেকে 15-20 বছর আগে সেরকম কোনো হোপ ছিল না, কিন্তু আজকের যুগে তারা কিন্তু একটা নিয়ার নর্মাল সার্ভাইভাল নিয়ে বেরোতে পারে। তো এদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেরকম ডাক্তারবাবু বললেন যে অনেক ক্ষেত্রেই পিডিএ বা একটু আগে আমরা ডিসকাস করছিলাম শরীরের এবং ফুসফুসের ধমনীর মাঝখানে যে কানেকশনটা, যেটা ফিটাল লাইফে সব বেবি নিয়ে জন্মায়, সেই পিডিএটা খোলা থেকে যায়। নর্মালি একটা বাচ্চা যে 10 মাসে বা টার্মে জন্মাচ্ছে তার পিরিয়ডটা 48 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিজের নিয়মে বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে পার্টিকুলারলি 1 কেজির নিচে বা 28 সপ্তাহের নিচে যে বাচ্চারা জন্মাচ্ছে তাদের ক্ষেত্রে অলমোস্ট 80 to 90% বেবির ক্ষেত্রে এই পিরিয়ডটা খোলা থাকে। এবার খোলা থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন সমস্যা কি? খোলা থাকতেই পারে। সব রকম অর্গান সিস্টেমকে এ বিকল করে দিতে পারে, রাইট ফ্রম ব্রেন হেমারেজ
টু ফিড ইনটলারেন্স, পাকস্থলিতে পারফোরেশন বা এনইসি, ইনফ্যাক্ট কিডনির প্রবলেম, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, কিডনি ফেলিয়ার। তো একটা লার্জ পিডিএ ইন আ প্রিটার্ম বেবি, ভেন্টিলেটর ডিপেন্ডেন্সি। তো মানে সারা দুনিয়া সব রকম প্রবলেম নিয়ে এই পিডিএ প্রেজেন্ট করতে পারে ফর আ 600, 700, 800 গ্রামস বেবি। তো এক্ষেত্রে যেটা ট্রিটমেন্টের উপায়, সেটা প্রাথমিকভাবে আমরা একটা ড্রাগ থেরাপি করি, যেটা আমরা মেডিকেল ক্লোজার যেটাকে আমরা বলি। ইনফ্যাক্ট যত রকম জন্মগত হার্টের রোগ আছে, একমাত্র এই প্রিটার্ম পিডিএ হলো একমাত্র রোগ যেটা কিনা মেডিকেল ক্লোজার বা মেডিকেল থেরাপির মাধ্যমে তার চিকিৎসা আছে। বাকি সব কিছুকে আইদার স্পন্টেনিয়াস বা ট্রিটমেন্ট করতে হয় থ্রু ট্রান্সক্যাথেটার ক্লোজার অর ওপেন সার্জিক্যাল ক্লোজার। তো এই প্রিটার্ম পিডিএ যখন ফার্মাকোথেরাপি বা যে মেডিকেল ক্লোজারে আমরা নিয়ে যাই তাদের, সেগুলো যখন ফেল করে, তখন আমরা তাদেরকে মাইক্রোসার্জারি বা ওপেন লাইগেশনের জন্য পাঠাই। কিন্তু আজকের যুগে ইনফ্যাক্ট লেস দ্যান 1 কিলোতে আমরা অনেক এগিয়ে গেছি ইন টার্মস অফ ক্যাথেটার ক্লোজার। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমার পরবর্তী প্রশ্ন থাকবে, আপনি যে এই নিওনেটাল কার্ডিয়াক এমার্জেন্সিস বা নিওনেটাল কার্ডিয়াক কন্ডিশনসগুলো বলছেন, এটা ট্রিটমেন্টের স্কোপ কতখানা? মানে এগুলোর জন্য কি পেরেন্টসকে আজকের দিনে দাঁড়িয়েও কোথাও গিয়ে সাউথ ইন্ডিয়া বা আউটসাইড ইন্ডিয়া যেতে হবে, নাকি এগুলোকে আমরা কলকাতা বা আমাদের আশেপাশের হসপিটালগুলিতে চিকিৎসার সুব্যবস্থা আছে? এই ব্যাপারটা যদি একটু হাইলাইট করেন। হ্যাঁ, এগেইন তো আমাদের মধ্যে এখনো একটা সাউথে যাওয়ার হিড়িক আছে, সেটা আমরা সবাই জানি, ফিল করি। আমি সত্যি এর কারণটা বলতে পারবো না, অনেক কারণ আছে, কিছু বিলিফস আছে, কিছু সামাজিক ব্যাপার আছে, আরো কারো, সেটাই আলোচনার সঠিক জায়গা নয়। কিন্তু এটুকু বলতে পারি, আজকে কলকাতার বুকে অ্যাটলিস্ট নেউটিয়া ভাগীরথী আমাদের সেন্টারে যা ফ্যাসিলিটি আছে, যা স্কিলস আছে, যা এক্সপার্টিজ আছে, তাতে একটি বাচ্চারও ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট এই সপ্তাহতেই আমরা একটি 720 গ্রামের বাচ্চার মাইক্রোসার্জারির মাধ্যমে পিডিএ ক্লোজার করেছি। তার আগের সপ্তাহতেই 1100 গ্রামের একটি বাচ্চা, মানে যে বাচ্চাটি জাস্ট 1 কেজি ওজন, তার মহাধমনির বা একটা সিভিয়ার কন্ডিশন ছিল, কোয়াকটেশন বা ইন্টারাপশন, নিয়ার ইন্টারাপশন অফ আর্চ, মানে মহাধমনিটা একটা জায়গায় গিয়ে সম্পূর্ণ থমকে গেছে। সেটাও ক্যাথল্যাবে মাইক্রোসার্জারি, বেলুন সার্জারির মাধ্যমে আমরা চিকিৎসা করেছি এবং দুটো বেবি যথেষ্ট ভালো আছে। তো এটা আজকে বুঝে নিতে হবে, এই ধরনের হাই রিস্ক প্রসিডিওর যখন আমরা এখানে করতে পারি, তো দের ইজ নো নিড ফর এনিওয়ান টু লিভ দ্য স্টেট অ্যান্ড গো এলসওয়্যার। ইনফ্যাক্ট এখন আমাদের কাছে অনেক ক্ষেত্রেই ইয়াং জেনারেশনের ডাক্তাররা, যারা বাচ্চাদের হার্টের ওপেন সার্জারি অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রো সার্জারি শিখতে চান, তারা অনেকেই আমাদের কাছে আসেন ফর গেটিং ট্রেন্ড। তো এটা খুবই হাস্যকর, এখনো যদি মানুষ কলকাতার বাইরে বেরিয়ে যায়, পার্টিকুলারলি যেখানে আমরা এরকম একটা মানে যথেষ্ট হাই এন্ড সেট আপ আছে সবার জন্য। না, তার থেকে বড় কথা আমি একটা কথা হাইলাইট করবো, যে একটা প্রিটার্ম নিওনেটকে বোধহয় ট্রান্সপোর্ট করা ইজ অলসো নট আ ভেরি ইজি জব। অ্যাবসলিউটলি। তো সেক্ষেত্রে যদি আমি কলকাতায় বসে সেই ট্রিটমেন্টটা পেতে পারি, আমাদের বোধহয় সেটা একটা অপ্ট করা উচিত। একদম। তো আজকের আলোচনাতে আমরা এটা মোটামুটি বুঝলাম যে নিওনেটাল কার্ডিওলজি একটা টপিক যেখানে বেশ কিছু কন্ডিশনস আছে যেগুলি সদ্যজাত অবস্থাতেই বোধহয় চিকিৎসার দরকার। ডক্টর অরিত্র মুখার্জি এটাও হাইলাইট করলেন, বেশ কিছু ক্ষেত্রে আমরা ওপেন হার্ট সার্জারির জন্য দিকেও যেমন যেতে লাগে, আবার বেশ কিছু কন্ডিশন আমরা ক্যাথল্যাবের মাধ্যমে, মাইক্রো অপারেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে চিকিৎসা করতে পারি বা কিছু কিছু ক্ষেত্রে প্যালিয়েশন করতে পারি। এবং উনি যেরকম হাইলাইট করলেন যে আমরা ভাগীরথী নেওটিয়া হসপিটালে বেশ কিছু কন্ডিশনস রিসেন্টলি ট্রিট করেছি, যেগুলো মানে করা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের সেই সেট আপ, সেই এক্সপার্টিজ আছে, যেগুলোকে আমরা সাকসেসফুলি ম্যানেজ করতে পেরেছি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আপনাকে অশেষ ধন্যবাদ ডক্টর অরিত্র মুখার্জি, এরকম একটা ফ্রুটফুল আলোচনার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।